সেটা যখন ভিতরে নিয়ে এসে খোলা হয় তখন বড় একটা ব্লাস্ট হয়। আর সায়ানের রুম ভিতরে দিকে থাকায় তার বেশি একটা ক্ষতি হয় না। পরবর্তীতে আমরা হসপিটালে সায়ানকে দেখতে পাই। ডোজে তাকে জানায় যে সেখানকার সবাই এখন ঠিক আছে। তারপরেই সে সিসিটিভি ফুটেজ থেকে জানতে পারে পিৎজা ডেলিভারি বয় সেখানে এসে সেই বোমটি রেখে গিয়েছিল। সেও তো বুঝে ফেলে এটাই কিডন্যাপার। সে বডিগার্ডের কাছে জিজ্ঞেস করে হেজো এখন কেমন আছে। বডিগার্ড তাকে জানায় যে সে একদম সহি সালামত ভাবে তার বাসায় আছে। ডোজে তো সায়নকে হসপিটালে থেকে যেতে বলে, কিন্তু সায়ন তার কোনো কথা মানে না। আর সে সোজা বাসায় চলে আসে। সে বাসায় এসে হেজুকে জানায় অফিসে আজকে একটা ব্লাস্ট হয়েছে, আর এই ব্লাস্টটা সে কিডন্যাপারই করিয়েছে। আর সেই কিডন্যাপারের কাছে হেজুর প্রাইভেট ছবিও রয়েছে। তাই সে সেটা চেক করতে চায়, কিন্তু হেজু সেটা করতে দিতে চায় না। তাই সায়ন তাকে জোর করে তার রুমে নিয়ে আসে। তারপরে সে ডায়েরিতে লিখে তাকে জিজ্ঞেস করে সে এখন কেমন আছে, তার কোথাও বেশি আঘাত লাগেনি তো। সায়ন তাকে বলে হ্যাঁ আমি ঠিক আছি। সায়ন তার সাথে অনেক জোরাজুরি করতে থাকে। তারপর এক পর্যায়ে গিয়ে তার রিয়েলাইজ হয় সে হেতুর সাথে এটা ঠিক করছে না। এতে করে তো হেজু অনেকটা ভয় পেয়ে যায়। তাই সে হেজুর কাছে মাফ চেয়ে সেখান থেকে চলে যায়। ডোজে সানকে কল করে জানায় যে তারা এখন পর্যন্ত সেই কিডন্যাপারের ব্যাপারে কোনো ইনফরমেশন গ্যাদার করতে পারেনি। আর সেই ফুটেজ দেখেও বেশি কিছু বোঝা যাচ্ছে না। তারপর সান তাকে জানায় যে যেই কিডন্যাপার হোক না কেন সে তার ভয়েস কিছুটা চেঞ্জ করে তারপরে কথা বলে। তাই তুমি তাড়াতাড়ি খুঁজে বের করো সেই কিডন্যাপারের আসল ভয়েসটা কেমন। আর হেজু এই কথাটা বাইরে থেকে শুনে ফেলে। তাই সে অনেকটা ভয় পেয়ে যায়। সায়াং হেজুর কাছে তার ফোনটা যায়। সায়ানের মনে হচ্ছিল কিডন্যাপার হয়তো কোনোভাবে হেজু ফোনটা হ্যাক করেছে, যার মাধ্যমে তার কাছে সেই ছবিগুলো পৌঁছে গেছে। হেজু অনেকটা ভয় পেয়ে কিডন্যাপারের ফোন থেকে তার নাম্বারটা ডিলিট করে দেয়। তারপরে আমরা সায়ং এবং হেজুর মা বাবাকে একসাথে দেখতে পাই। তারা সবাই সেখানে অনেক বেশি স্বার্থপর ছিল। তারা শুধু দেখানোর খাতিরে উপরে উপরে ভালো ব্যবহার করে, এছাড়া কেউ কাউকে দেখতেও পারে না। বিশেষ করে সাং এর মা হেজুর মা বাবাকে একদমই পছন্দ করে না। তারপরে আমরা দেখতে পাই কিডন্যাপারকে কেউ মেসেজ করে। আর সে যেই হোক না কেন সে সাং এর খুব কাছের একটা লোক। সে বলে তুমি সাং এর সাথে যা করছো তাতে আমার খুব ভালো লাগছে, তাই আমিও তোমার টিমে জয়েন করতে চাই। আর এইটা দেখে কিডন্যাপারটা অনেক খুশি হয়। সায়ং হেজুর ফোনটা চেক করতে থাকে। সায়ং একবার হেজুকে জিজ্ঞেস করেছিল কোর্টের দিন তোমার সাথে সেই লোকটা কে ছিল। হেজু তাকে জানিয়েছিল সে লোকটির নাম ডংজু আর সে তার কলেজ ফ্রেন্ড। সায়ং তাদের দুজনের মধ্যেকার চ্যাটগুলো পড়তে থাকে। সেখানে সে তাদের একটা অনেক আগের ছবি দেখতে পায়, যে ছবিটা একটা অনাথ আশ্রমে তোলা হয়েছিল আর সেখানে ডংজু এবং হেজুও ছিল। সেই অরফানেজটার নাম ছিল নুরি ড্রিম সেন্টার। সাং এটার নাম দেখে এটার ব্যাপারে খোঁজ নিতে থাকে। পরের দৃশ্যে আমরা জংইউ, ইউরি আর তার টিমকে দেখতে পাই। আজকে থেকে তারা একসাথেই কাজ করবে। সবাই তাদের নিজেদের লাইফের ব্যাপারে গল্প করছিল। তাদের লাইফে ঘটে যাওয়া বিভিন্ন ইন্টারেস্টিং ব্যাপারগুলো শেয়ার করছিল। তারপর জংইউ তার নিজের ব্যাপারে বলা শুরু করে দেয়। সে বলে আমি একটা অনাথ আশ্রমে বড় হয়েছিলাম, যার নাম হলো নুরি ড্রিম সেন্টার। সে যখন সেই অনাথ আশ্রমে ছিল তার পাশে একটা বড়লোক লোকের বাসা ছিল। সে মাঝে মধ্যেই সে বাসায় যেত তার ছেলের সাথে খেলা করতে, কারণ সেখানে খেলনার অভাব ছিল না। এমনি একদিন সে যখন খেলার জন্য সে বাসায় যায় সে খুব শকিং একটা জিনিস দেখে আর সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে। তারপর থেকে সে কখনো আর সেখানে যায়নি। এরপরে সে থেমে যায় আর কিছুই বলে না। ইউরি একটু খারাপ লাগে জঙ্গির জন্য, কারণ সে একটা অনাথ। জঙ্গিও হেসে বলে এত কষ্ট পাওয়ার কিছু নেই, আমি একটা সাধারণ মানুষ। পরবর্তীতে আমরা জানতে পারি জঙ্গিও আজকে হেজুকে লাঞ্চে ডেকেছে। আর হঠাৎ করে ইউরিও তাকে লাঞ্চের জন্য অফার করে। সে সেই রেস্টুরেন্টে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। রেস্টুরেন্টে আমরা জংইউ আর হিজুকে একসাথে দেখতে পাই। আর ঠিক তখনই ইউরি সেখানে চলে আসে। ইউরি এসে বলে আজকে আমার সাথে একটি স্পেশাল গেস্ট আসতে চলেছে। আর ঠিক তখনই সেখানে সায়ং চলে আসে। সায়ংকে সেখানে হঠাৎ করে দেখে হেজু অনেকটা নার্ভাস হয়ে যায়। আর এদিকে দেখতে পাই হঠাৎ করে অফিসে ডাস্টবিন একটা ব্লাস্ট হয়। তারপরেই ডোজি একজন লোককে দেখতে পায় যে মাস্ক পরা ছিল। সে সেই লোকটির পিছা করতে থাকে। তাদের দুজনের মধ্যে অনেক ধস্তাধস্তি হয়। আর কোনো মতেই শেষে ডোজি সেই লোকটিকে ধরতে সক্ষম হয়। ডোজি তো ভাবছিল এই লোকটাই হয়তোবা সেই কিডন্যাপার।
এদিকে তারা সবাই একসাথে লাঞ্চ করছিল। জংইও তো হেজুর অনেক খেয়াল রাখছিল। আর এটা দেখে সাংয়ের অনেক বেশি জেলাস ফিল হচ্ছিল। এর জন্য সে রাগের মাথায় জংইউকে অনেক উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকে। আর ইয়ুনজুকে দেখি সে তো সাইন ল্যাঙ্গুয়েজ খুব ভালোভাবেই জানতো। আর সে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হেজুর সাথে খুব সুন্দরভাবে কথা বলছিল। এইটা দেখে সাংয়ের জেলেসির মাত্রা আরো বেড়ে যায়। সাং তখনই বুঝে ফেলে জংইউ হেজুকে পছন্দ করে আর সে এই জন্যই সাইন ল্যাঙ্গুয়েজ শিখেছে। সাং নিজের মাথা একদমই ঠিক রাখতে পারে না, সে খুব রুড ব্যবহার করছিল। আর অন্যদিকে জংইউ খুব শান্তভাবে সবগুলো হ্যান্ডেল করছিল। বোঝাই যাচ্ছিল জংইউ সাংকে খুব ভালো একটা টক্কর দিতে যাচ্ছে। হেজু একটা বাহানা করে সেখান থেকে বের হয়ে যায়। তারপরে সে ইশারার মাধ্যমে সাংকে তার কাছে ডাকে। সে সাংকে ইশারার মাধ্যমে বলে, তুমি আমার পিছু কেন করছো? আর তুমি এইভাবে এমন সবার সাথে খারাপ ব্যবহার কেন করছো? সে তো শুধুমাত্র আমার একটা কলেজের ফ্রেন্ড। অনেক আগে থেকে আমি তাকে চিনি। সাং তাকে বলে, আমি তো মনে করতাম যে আমি হয়তো তোমাকে পুরোপুরিভাবে কন্ট্রোল করি। কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি হয়তো তোমার ব্যাপারে কিছুই জানি না। তুমি তো বাইরে এসে অনেকের সাথেই দেখা করো। তোমার এই ব্যাপারগুলোর উপর আরো নজর রাখতে হবে। তারপর ডোজি সাংকে কল করে জানায় যে এখানে একটা ডাস্টবিন হঠাৎ করে ব্লাস্ট হয়। আর ডোজি সেখানে থাকা একটা লোককেও ধরে ফেলে। সে তো মনে করছিল সেই লোকটা হয়তো কিডন্যাপার, কিন্তু সেই লোকটা কোনো কিডন্যাপার ছিল না, সে এখানেই থাকে। এই লোকটা বাসায় বসে বসে বোম বানায় আর বিভিন্ন জায়গায় সেটা এক্সপেরিমেন্ট করে। কিন্তু তাও সাংকে একবার পুলিশ স্টেশনে যেতেই হবে। এদিকে হেজুকে তার অফিসের হেড তার অফিসে ডাকে। তার হেজুর সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল। তারা দুজন সেখান থেকে চলে যাওয়ার পর জংইউ আর ইউরি তাদের দুজনের মধ্যে কথা বলে। জংইউ সাংয়ের ব্যাপারে বিভিন্ন প্রশ্ন করছিল। তার বউয়ের ব্যাপারে, তার বউকে, তার পরিচয় কি। ইউরি বলে তার বউয়ের ব্যাপারে এখন পর্যন্ত কেউ কিছুই জানে না। যেহেতু সে এত সম্পদশালী আর ক্ষমতাশীল, তাই বোঝাই যাচ্ছে তার বউ হয়তো তার মতোই কোনো একটা বড় ফ্যামিলির। ইউরি আরো বলে যে আমরা সবাই মনে করি তার বউ হয়তো ইনহা। সে আমাদের নিউজ চ্যানেলের চেয়ারম্যানের বড় মেয়ে। আর হেজু হলো তারই ছোট মেয়ে। সায়ং ডোজিকে জংইউর ব্যাপারে খোঁজ নিতে বলে। পাশাপাশি নুরি ড্রিম সেন্টারের ব্যাপারেও বিভিন্ন তথ্য তাকে দিতে বলে। ডোজি বলে জংইর ব্যাপারে খোঁজ নেওয়ার তেমন কিছুই নেই, আমি তো তাকে খুব ভালোভাবেই চিনি, সে খুব ভালো একটা মানুষ। সে একটা ইউটিউবারের পাশাপাশি একটা ডক্টরও। সে মেয়েদের মধ্যে অনেক বেশি ফেমাস। কারণ সে দেখতে যেমন সুন্দর, তার আচরণও তেমনই আকর্ষণীয়। সে এত বেশি ফেমাস যে তার ইউটিউব চ্যানেলে 2 লাখের বেশি সাবস্ক্রাইবার। এইগুলো কথা শুনে স্যাংয়ের অনেক জেলাস ফিল হতে থাকে। হেইজুকে তার হেড বলে তার সিলেকশন বিদেশে হয়েছে, যার অর্থ হলো সে বাইরে গিয়ে তার জবটা আরো ভালোভাবে কন্টিনিউ করতে পারবে। কিন্তু হিজু বলে, না, আমি এখনই হঠাৎ করে বিদেশে যেতে পারবো না, আমার প্রথমে ডিভোর্স নিতে হবে। না হলে স্যার আমাকে কোথাও যেতে দিবে না। তখন তার হেড বলে, ডিভোর্স কেন লাগবে? হিজু সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তাকে জানায় যে তার হাজবেন্ড অনেক বেশি রক্ষণশীল, আর আমার মনে হয় সে চায়ও না যে আমি বেঁচে থাকি। তার হেড বলে, আমার মনে হয় তোমার কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আমার তো ওরা এমনটা মনে হয় সে তোমাকে অনেক বেশি ভালোবাসে। তোমার উচিত তাকে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করা। হেজো পার্কিং থেকে তার গাড়ি নিতে যায়, কিন্তু তার গাড়িটা সামহাও হ্যাক হয়ে যায় আর এর জন্য সে গাড়ি থেকে বের হতে পারছিল না, ভিতরেই ফেসে যায়। তার গাড়িটি তার কন্ট্রোলের একদম বাইরে চলে যায়। এই অবস্থাটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তারপরে সেখানে গার্ড চলে আসে আর তাকে সেই অবস্থা থেকে বের করে নিয়ে আসে। তারপরে হেজো বাসায় চলে আসে আর একটু পরে রাত 10টা বাজবে। আর তাকে এখনই কল করতে হবে সায়ানকে। আর ঠিক তখনই সায়ানও বাসায় চলে আসে। হেজু সায়ানকে একটা বাহানা করে বাসা বাইরে পাঠিয়ে দেয়। সে বলে তার কিছু একটা লাগবে। আর সায়ান যখনই বাসা বাইরে চলে যায়, হেজু তাকে কিডন্যাপার সেজে আবার কল করে। আর সে সায়ানের কাছে ডিমান্ড করতে থাকে তার ওয়াইফকে তার খুব তাড়াতাড়ি ডিভোর্স দিতে হবে। সায়ান বলে কখনোই সম্ভব না, আমি আমার ওয়াইফকে কখনো ডিভোর্স দিব না। সায়ান তার সাথে কথা বলতে বলতে তার খুব কাছে চলে আসে। আর হেজু এটা দেখে অনেকটা ভয় পেয়ে যায়। সায়ানের অফিসে একটা সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটারের পোস্ট খালি আছে। আর এই পোস্টের জন্য তারা সবাই ইন্টারভিউ নিতে চাচ্ছিল। সে হেজুকে ইন্টারভিউ দেওয়ার জন্য বলে। হেজু প্রথমে রাজি হচ্ছিল না এটার জন্য। তারপর সায়ান রেগে গিয়ে তাকে বলে, হয়তো তোমার মধ্যে সেই ট্যালেন্টটা নেই, তাই তুমি তোমার বাবার চ্যানেলে সবসময় কাজ করে যেতে চাও। হেজু বলে, এই জবের জন্য আমার থেকে বেটার আর কেউ হবে না। আমি এর জন্য খুব পরিশ্রম করব আর ইন্টারভিউটা ক্র্যাক করে দেখাবো। কিন্তু তোমার মা বাবাকে সামলানোর দায়িত্ব থাকবে তোমার। তারা যদি ভুলেও জানতে পারে যে আমি তোমার অফিসে কাজ করব তোমার সাথে, তাহলে তারা অনেক ঝামেলা করতে পারে। তারপর সায়ান গিয়ে হেজুর বেডে শুয়ে পড়ে। এটা দেখে হেজু অনেকটা রাগ ঝাঁতে থাকে আর তার বাড়ি যেতে বলে।
সায়াং বলে, আমরা তো হাজবেন্ড ওয়াইফ, আমরা তো একসাথে ঘুমাতেই পারি। আর আমার মনে হয় তুমি এটা নিয়ে ভয় পাচ্ছ যে তোমার পাশে এত হ্যান্ডসাম একটা লোক থাকবে, তুমি হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারবে না। এভাবে কিছুক্ষণ ধরে কথা কাটাকাটি করে আর হেজু তার পাশে ঘুমাতে রাজি হয়ে যায়। সায়াং তাকে জানায় সে সবসময় অনেক টেনশনে থাকে হেজুকে নিয়ে। সে অফিসে বাসায় সবসময় তাকে নিয়ে চিন্তা করে। সে এই 3 বছরের মধ্যে আজকেই খুব শান্তির একটা ঘুম দিবে। আমার বিশ্বাস তুমি যদি সবসময় আমার সাথে থাকো তাহলে তুমি একদম সেফ থাকবে। তারপর আমরা হেজুর পাস্টের সিন দেখতে পাই, যেখানে হেজুর সৎ বাবার একমাত্র ছেলে একটা অ্যাক্সিডেন্টের কারণে মরে যায়। সেই অ্যাক্সিডেন্টের ফলে হেজু গুরুতরভাবে আঘাত পায়, যেখানে তার মা হেজুকে বলছিল এই অ্যাক্সিডেন্টে তুমিও মরে গেলে খুব ভালো হতো, তুমি কেন বেঁচে গেলে। আর হেজুর সৎ বাবাও অনেক বেশি কষ্টে ছিল, কারণ তার একটা মাত্র ছেলে ছিল আর সেও মারা গেল। হেজু সম্পূর্ণভাবে সুস্থ সবল ছিল, কিন্তু তাদের নিজের মেয়ে অসুস্থ ছিল, সে কথা বলতে পারতো না। তাই হেজুর মা একটা প্ল্যান বানায়, এখন থেকে হেজু আর কখনো কথা বলবে না কারোর সাথে। এ সবাইকে এমনটা দেখাবে যে সেই অ্যাক্সিডেন্টের ফলে হেজু অনেক বড় একটা শক পেয়েছে, আর এই শকটার পর থেকে সে আর কথা বলতে পারে না। আর এইটাই আসল কারণ ছিল হেজু কারোর সাথে কথা কেন বলতো না, উপাসে যে কেন থাকতো। হেজুর আসল বাবাকে হসপিটালে দেখতে পাই, সেখানে সেই কিডন্যাপারটা চলে এসেছিল। সেই কিডন্যাপারটা হেজুর বাবার ফোন থেকে হেজুকে কল করে। সে হেজুকে কল করে বলে, তুমি আমার ফোনে খুব ভালো ব্যবহার করছো, এটা আমিও হয়তো করতে পারতাম না। তুমি কি মনে করছো তুমি আমার ফোনটা চুরি করেছো? আমি ইচ্ছা করে আমার ফোনটা তোমাকে নিতে দিয়েছি, কারণ আমি ভালোভাবেই জানতাম তুমি ওই ঘটনার পর থেকে সায়নকে একদমই দেখতে পারবে না, আর এই ফোনের মাধ্যমে তুমি তার প্রতিশোধ নিবে। আর এইসবের কারণে সব থেকে বেশি উপকার আমার হচ্ছে। কিডন্যাপার হেজুকে তার ফেসটা দেখায় না। হেজু অনেকটা ভয় পেয়ে যায়, কারণ সে তার বাবার কাছে ছিল। হেজু আরো বলে যে আমি এখন থেকে আর সায়নকে কোনো কল করব না। কিডন্যাপার বলে, আমি তোমার বাবাকে ছেড়ে দিব এই শর্তে যে তুমি যদি সায়নকে এভাবেই কল করতে থাকো। তুমি যদি এমনটা না করো তাহলে তোমার বাবার পরবর্তীতে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তুমি যেহেতু এই খেলাটায় একবার পার্টিসিপেট করেই ফেলেছো, তাই আর তুমি পিছু হাঁটতে পারবে না। হিজু অনেক বেশি ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে তার বাবাকে হসপিটাল দেখার জন্য চলে আসে। সেখানে গিয়ে সে দেখতে পায় তার বাবার অবস্থা খুবই খারাপ আর সে জোরে জোরে কান্না করছিল। আর নার্সদের ফোনের কারণে দুইটা পুলিশ অফিসার এসেছিল সেটা ইনভেস্টিগেট করার জন্য, আর তাদের গাড়িতে করে হেজু বাসার দিকে ফিরছিল। আর এমন অবস্থায় গাড়ির মধ্যে হেজুর শরীর হঠাৎ করে খুব খারাপ হয়ে যায়, তার দম একদম বন্ধ হয়ে যাচ্ছিল এত কিছু চিন্তা করার কারণে। সে গাড়ির মধ্যে জোরে জোরে চিৎকার করছিল আর গাড়িটি থামাতে বলছিল। তাই তারা তাড়াতাড়ি করে সেই গাড়িটি থামায়। হেজু বাইরে এসে কান্না করতে করতে বলছিল, আমি এই দুনিয়াতে একদম একা, আমার সাথে কেউ নেই। আমি এখন কত বড় একটা বিপদের মধ্যে পড়ে গেছি। আর ঠিক তখনই সেখানে অনেকগুলো গাড়ি এসে পৌঁছায়, আর সেগুলোর মধ্যে একটা ভিআইপি গাড়িও ছিল। অফিসারগুলো কিছুটা ভয় পেয়ে যায় এতগুলো গাড়ি দেখে। তারা দুজন মনে করছিল হয়তো তারা কোনো একটা ভুল করেছে, এই জন্য হয়তো এত বড় পোস্টের একটা মানুষ এখানে চলে এসেছে। সায়ান তাদেরকে জানায় যে সে হেজুর জন্য এখানে এসেছে, আর হেজু তার ওয়াইফ হয়। হেজু তো এই কথা শুনে অনেক অবাক হয়ে যায়, কারণ সে এই প্রথমবার তাকে অ্যাজ এ ওয়াইফ একসেপ্ট করেছে সবার সামনে। আর এর মধ্যে এপিসোড 3ও এখানে শেষ হয়। এপিসোড 4 এর শুরুতে সায়ানকে দেখতে পাই, সে একটা প্যারেডে ছিল তার দাদার সাথে। আর ঠিক তখনই হসপিটালের নার্স তাকে ফোন করে, অর্থাৎ হেজুর বাবা যে হসপিটালে অ্যাডমিট সেখান থেকে কল আসে তার কাছে। সেখানে তারা সায়ানকে জানায় আজকে হেজু বাবার সাথে কি কি হয়েছে, আর হেজু এখন হসপিটালেই আছে। সে সেখান থেকে বের হওয়ার সময় মিনিস্টার তাকে সব ধরনের প্রোটেকশন দেয়, আর সে হসপিটাল থেকে ফেরার পথে হেজুর সাথে দেখা করে। আগে পূর্বে দেখেছিলাম সায়ান তাদেরকে বলে দেয় যে হেজু তার ওয়াইফ, আর এই কথাটা শুনে পুলিশ অফিসার গুলো অনেক অবাক হয়ে যায়। পুলিশ অফিসার গুলো তার সাথে একটা ছবি তুলতে যায়। পরে সায়ান বলে, আমার ওয়াইফের অবস্থা এখন বেশি একটা ভালো নেই, আমি তাই তাকে আগে প্রথম হসপিটালে নিয়ে যাব। পরবর্তীতে আমি কেস ফাইল করার জন্য যখন স্টেশনে যাব তখন অবশ্যই আপনার সাথে ছবি তুলবো, কিন্তু আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার ওয়াইফের আসল পরিচয় রিভিল করা যাবে না, তার সেফটির জন্য। আশা করি আপনারা আমার ব্যাপারটা বুঝতে পারবেন। গাড়িতে বসে তারা দুইজন যখন যাচ্ছিল তখন হেজু জোরে জোরে কান্না করতে থাকে, আর সায়ানেরও তো এই প্রথমবার হেজুর শব্দ শুনে খুব ভালো লাগে। কিন্তু এই অবস্থাও সে তাকে টিজ করতে থাকে, তোমাকে কান্না করার সময় খুব বাজে লাগে। এবং আরো বলে, আমি জানতাম না তুমি আওয়াজও করতে পারো। তোমার বাবার নার্স আমাকে কল করেছিল, এই জন্য আমি তোমার কাছে যাচ্ছিলাম। আর তুমি চিন্তা একদমই করো না তোমার বাবাকে নিয়ে, আমি খুব শীঘ্রই তার জন্য খুব ভালো একটা ব্যবস্থা করব। কে 24 ঘন্টা ভিআইপি সিকিউরিটির মধ্যে থাকবে। আর এদিকে হঠাৎ করে একটা রেস্টুরেন্টে জাংগুই আর উইরি দেখা হয়।
সেখানে ইউরি জাঙ্গিকে টিচ করে বলে, আমি ভালোভাবেই জানি তুমি হেজিকে অনেক পছন্দ করো, তোমার চোখে মুখেই তা ভেসে ওঠে। এই কথাটা শুনে জাঙ্গি কিছুটা নার্ভাস হয়ে যায়। তারপর সে ইউরিকে বলে, আমিও কিন্তু জানি তুমি সায়ানকে পছন্দ করো। এই কথাটা শুনে ইউরি কিছুটা শাই ফিল করে। ইউরি তার লাইফে জব এক্সপিরিয়েন্সের ব্যাপারে বলতে থাকে। সে যখন প্রথম দিকে এই জবটা করতে আসে, সে ভালোভাবে কোনো কিছু করতে পারতো না। এই কারণে তাকে সায়ানের কাছ থেকে অনেক বকাঝকা খেতে হয়েছে। কিন্তু সায়ান তার আইডল, সে সায়ানের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছে। আর এর কারণেই সে ধীরে ধীরে সায়ানকে পছন্দ করতে শুরু করে। কিন্তু হঠাৎ করে একদিন জানা যায় সায়ান বিয়ে করে ফেলেছে। এই কথাটা শুনে তার মনটাই ভেঙে যায়। এই কথাটা বলতে বলতে সে কান্না করতে থাকে। জংইও তাকে সান্ত্বনা দেয়। সায়াং হেজুকে বাসায় না নিয়ে একটা 5 স্টার হোটেলে নিয়ে আসে। হেজু বলে, এখানে আমরা কি করছি? তারপর সান বলে, তুমি কি ভুলে গেছো আজকে আমাদের আমার মা বাবার সাথে দেখা করার কথা ছিল? তারপর সেখান থেকে সান থেকে ডাইরেক্ট আরেকটা রুমে নিয়ে যায়। হেজু বলে, আমরা এখানে কি করছি? সান বলে, তুমি অনেকটা ক্লান্ত হয়ে আছো, আগে প্রথম তুমি কিছুটা খেয়ে নিও আর ফ্রেশ হয়ে নাও, তারপর আমরা একসাথে আমার মা বাবার সাথে দেখা করতে যাব। সাং হেজুর জন্য ওই সবকিছু অর্ডার করে, যা তার খুব পছন্দ। আর সাং এর এই দিকটা হেজুরও খুব ভাল লাগে। সাং তারপর হিজুকে সেখানে রেখে একলাই যায় তার মা বাবার সাথে দেখা করতে। সাংকে সেখানে একলা যেতে দেখে তার মা বাবা তার উপর অনেক রেগে যায়। তাকে প্রশ্ন করতে থাকে হিজু কোথায় আছে। বিশেষ করে তার বাবা তো অনেক বেশি খারাপ ব্যবহার করতে থাকে। তার বাবা হিজুকে একদমই পছন্দ করতো না। তারপর সে তার বাবাকে সব ঘটনাটা খুলে বলে আজকে হিজুর বাবার সাথে কি হয়েছিল আর যার জন্য হিজু অনেকটা অসুস্থ হয়ে পড়েছে। তার এখন একটু রেস্টের দরকার, এই জন্য আমি তাকে আমার সাথে নিয়ে আসিনি। হেজুর প্রতি সায়ানের কেয়ার করতে দেখে তার বাবা আরো রেগে যায়। আসলে সায়ানের বাবা চেয়েছিল সে এজন্য একটা পলিটিক্যাল ক্যারিয়ার স্টার্ট করে, কিন্তু সায়ানের পলিটিক্যাল ক্যারিয়ারের প্রতি একদমই ইন্টারেস্ট ছিল না। সে নিজের যোগ্যতায় যেখানে আছে সেটা নিয়ে অনেক সন্তুষ্ট। সায়ান তার বাবাকে বলে, আমি জানি আপনি এখানে লুকিয়ে সাংবাদিককে ডেকেছেন, যাতে তারা আমাকে এখানে আসা ছবি তুলতে পারে, যাতে তারা কালকে এটা নিউজে প্রচার করতে পারে যে আমি আপনাকে সাপোর্ট করি। আর ঠিক তখনই সেখানে হিজু চলে আসে। আসলে হিজু তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল, আর যখন তার ঘুম ভাঙে তার মনে পড়ে যায় এখানে আসার কথা। সাং এর বাবা হিজুকে এখানে দেখে এখন হিজুকে টার্গেট করতে থাকে, আর তাকে টার্গেট করে তার দুর্বলতা নিয়ে তাকে অনেক কথা শোনায়। সাং এর বাবা তাকে বলে, চেয়ারম্যান তো আমাদেরকে ধোঁকা দিয়েছে, সে তার ভালো মেয়েটিকে লুকিয়ে রেখে তার বোমা মেয়েটির সাথে আমার ছেলেকে বিয়ে দিয়ে দিয়েছে, যে কিনা আমাদের কোনো কাজেরই না। তাকে বলা হয়েছিল সে যেন কাজটা বাদ দিয়ে তার হাজবেন্ডকে সাপোর্ট করে, সে এটাও করতে পারছে না। তোমার যদি এমনই চলতে থাকে তাহলে আমি খুব তাড়াতাড়ি তোমাদের ডিভোর্স করিয়ে দিব। ডিভোর্সের কথা শুনে সাং অনেক ক্ষেপে যায়। সাং তার বাবাকে বলে, আপনার যা বলে আমাকে বলুন, আমার ওয়াইফকে এই সব কিছু থেকে দূরে রাখুন। আর এভাবেই সে তার বাবাকে অনেকগুলো কাউন্টার দেয়, যার ফলে তার বাবা অনেক বেশি রেগে যায়। ফলে সে একটা গ্লাস হেজু দিকে ছুঁড়ে মারে, সে হেজুকে একটুর জন্য সরিয়ে ফেলে। সাং তার বাবার সাথে অনেক রাগারাগি করে আর হেজুর হাতটা ধরে সেখান থেকে চলে আসে। হেজু বারবার তার হাতটা ছাড়ার কথা বলে, কিন্তু সাং তার হাত ধরে রাখে। আর সাং তাকে বলে, তুমি তাদের কথায় আমার থেকে ডিভোর্স নিবে না, তুমি প্লিজ আমার মা বাবার কথাগুলো শুনে একদমই মন খারাপ করবে না। তাদের কোনো কথাই কোনো কানে নিবে না, তারা কেউই আমাদেরকে ভালোবাসে না, তারা সবাই নিজেদের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না। তুমি আগে দেখেছো আমার বিয়েতে কিভাবে তোমার বোনকে রিপ্লেস করে তোমাকে দিয়ে দেওয়া হয়, তেমনই আমাকে রিপ্লেস করতে তাদের একটুও সময় লাগবে না। তাই এখন থেকে শুধু আমরা নিজেদের ব্যাপারে চিন্তা করব। আমরা ইতিমধ্যে তাদের কথা চিন্তা করে অনেক স্যাক্রিফাইস করে ফেলেছি, এখন আর না। এই মুহূর্তে হেজু সায়াংয়ের এই কথাগুলো শুনে রিয়েলাইজ করতে পারে সে কত বড় একটা ভুল করে ফেলেছে। সে তো শুধু এতদিন যাবৎ সায়ানকে ভুলই বুঝে এসেছে। আর সব থেকে বড় কথা, সে এতদিন যাবৎ কিডন্যাপারের ফোনটা ইউজ করছিল। আর সায়ান যদি দাদা এই কথাটা জেনে ফেলে তাহলে তাদের সম্পর্কে কি হবে? সে একবার ভাবে এই ফোনটা সে ডাস্টবিনে ফেলে দিবে, তার পরের মুহূর্তে ভাবে সায়ান যদি সেখান থেকে সেটা উদ্ধার করে ফেলে। সে সেই ফোনটাকে অনেকগুলো প্যাকেটের মধ্যে র্যাপ করে বাহিরে ফেলে দেওয়ার জন্য। ঠিক তখনই সায়ান সেখানে চলে আসে, সে বলে ময়লাটা আমিই ফেলে দিচ্ছি। তখন এই প্যাকেটটা নিয়ে তাদের দুইজনের মধ্যে কিছুটা টানাটানি হয়। শেষ পর্যন্ত হেজু আর সায়ানকে সেই প্যাকেটটা নিতে যেতে দেয় না। সায়ানের এই ব্যাপারটা কিছুটা খটকা লাগে যে হেজু হঠাৎ করে এই প্যাকেটটা নিয়ে এত অবসেস কেন হচ্ছে। তারপর সে হেজুকে মনে করিয়ে দেয় যে কালকে তার ইন্টারভিউ আছে তার অফিসে, সে সেটার জন্য প্রস্তুত আছে কিনা। হেজু বলে, আমি প্রস্তুত আছি, কিন্তু যদি একবার তোমার মা বাবা এ ব্যাপারে জানতে পারে তাহলে কি হবে? তাদের কি তুমি সামলে নিতে পারবে? সায়ান বলে, হ্যাঁ আমি এই ব্যাপারগুলো সামলে নিব, যদি তুমি জবটা পেয়ে যাও তাহলে এগুলো নিয়ে কোনো টেনশনই করতে হবে না।
স্যাং অফিসে আসে আর ডোজোকে বলে জংয়ের ব্যাপারে আবার খোঁজ নিতে। ইন্টারভিউ শুরু হয়, অনেকগুলো লোক সেখানে পার্টিসিপেট করেছিল, কিন্তু তাদের সবার মধ্যে থেকে হেজু সব থেকে বেশি ভালো করছিল। সে সবগুলো রাউন্ডই খুব ভালোভাবে পার করছিল, আর সাং ও ক্যামেরা দিয়ে এই সবকিছু খেয়াল করছিল। হঠাৎ করে সায়নের একটা জিনিস নজরে পড়ে, তাদের ইন্টারভিউতে সায়নের বলা বক্তব্যগুলোই দেখানো হচ্ছিল, আর সেগুলোই তাদের ইশারার মাধ্যমে ব্যক্ত করতে হতো। কিন্তু এই কাজটা খুবই দক্ষতার সাথে করছিল, এমনকি সে সাং পরবর্তীতে কোন শব্দটা বলতে যাবে সে সেটা আগে থেকেই বুঝে প্রকাশ করছিল। সে এই ব্যাপারটাই খেয়াল করে ইন্টারভিউ রুমে প্রবেশ করে। ইন্টারভিউ রুমে সেখানে তাকে দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে কখনোই এইসব ইন্টারভিউতে প্রেজেন্ট থাকে না। তারপর সে সোজা হেজুর কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি এমনটা কিভাবে করছিলে? তুমি আগে ভাগে কিভাবে বুঝতে পারছো যে আমি কি বলতে যাচ্ছি? তারপর হেজু তাকে জানায় যে আমি আপনার ভিডিওগুলো দেখেই প্র্যাকটিস করেছি। আমি আপনার ভিডিওগুলো এতবার দেখে প্র্যাকটিস করেছি যে আপনার চোখ, লিপস আর এক্সপ্রেশন দেখে আমি বুঝতে পারি আপনি কি বলতে যাবেন। সায়ান বলে, ঠিক আছে, এখন আর কোনো ভিডিও চালানো হবে না। আমি এখন সরাসরি কথা বলবো আর তুমি সেটাই শেয়ার মাধ্যমে দেখাবে। সায়ান বলা শুরু করে। সায়ান বলছিল একটা কাপল আছে যেখানে হাজবেন্ড তার ওয়াইফকে অনেক ভালোবাসে, আর সে সবসময় তার ওয়াইফকে সব বিপদ থেকে রক্ষা করতে চায়, কিন্তু তার মনে হয় তার ওয়াইফ হয়তো তার থেকে অনেক কিছু লুকিয়ে রেখেছে। এই বিষয়টা তার হাজবেন্ডকে অনেক কষ্ট দেয়। এভাবেই সে তাদের রিলেশনের একটা সারমর্ম তুলে ধরে। কেজো এই কথাগুলো অনেক ফিল করে ইশারার মাধ্যমে প্রকাশ করে। এটা দেখে আশেপাশে সবাই অনেক ইমপ্রেস হয়ে যায়। সায়ান আর কিছু বলে না, সে বলে পরবর্তীতে রেজাল্ট দেখা যাবে। সায়ান হেজেকে বলে, তুমি যদি এই জবটা পেয়ে যাও তাহলে তুমি আমাদের সবার সাথে কিভাবে যোগাযোগ করবে? হেজে বলে, আমি আপনাদেরকে কিছুটা শিখিয়ে দিব কিভাবে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয়, তাহলে আর আমাদের মধ্যে কমিউনিকেশনের কোনো সমস্যা হবে না। তাও তো অনেক প্রাউড ফিল করছিল তার ওয়াইফকে নিয়ে। সে বলছিল হেজু কত বড় হয়ে গেছে আর কত ট্যালেন্টেডও বটে। এদিকে এয়ারপোর্টে আমরা হেজুর বড় বোন ইনহাকে দেখতে পাই, যার সাথে সায়ানের বিয়ে হওয়ার কথা ছিল। সে বিয়ের রাতে এই দেশ ছেড়ে চলে গিয়েছিল আর 3 বছর পর আজকে ফিরেছে। আর এই কথাটা হেজু কোনোভাবে জেনে ফেলে। তখনই তার সায়ানের বলা কথাটা মনে পড়ে যায়। সায়ান তাকে বলেছিল এই রিংটা তার জন্য পার্মানেন্ট না। এই রিংয়ের আসল মালিক আসলে হয়তো তাকে এটা ফেরত দিতে হতে পারে। আর এমনিও দুনিয়ার সামনে তো ইনহাই তার ওয়াইফ, তাই তার জায়গাটা পরিবর্তন করতে এক মুহূর্ত সময় লাগবে না। এদিকে সান তার বাবার হসপিটালটা চেঞ্জ করে ফেলেছে। এবার সে তার বাবাকে অনেক বড় আর ভালো একটা হসপিটালে অ্যাডমিট করায়। হেজে যখন তার বাবার সাথে দেখা করতে যায় তখন তার বাবা তোতা পাখির মতো বলছিল, বাবা আপনি একদমই চিন্তা করবেন না, আপনাকে আর হেজুকে খেয়াল রাখার দায়িত্ব আমার। তার এই কথা শুনে হেজু বুঝে ফেলে যে সান এখানে এসেছিল। হঠাৎ করে যেন তার সানকে নিয়ে সব চিন্তাধারায় পরিবর্তন হয়ে যাচ্ছে। সে এখন সানকে হারানোর কথা ভেবেও ভয় পাচ্ছে। এদিকে সায়ানের অফিসে দেখতে পাই তার গার্লফ্রেন্ড তো হেজুকে অনেক পছন্দ করছিল। তখন সায়াঙ্গে বলে ওঠে, আমারও হেজুকে অনেক পছন্দ। আর এর মাধ্যমে আমরা এই প্রথমবার সায়ানকে বলতে শুনি সে হেজুকে পছন্দ করে। তারপরে আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই। আসলে সায়ান তো তার বাবার আসল ছেলে না। এখন এখানে কে বা কোন কারণে সায়ান এখানে তার ছেলের মতো সেজে আছে সেটা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। তার মা তাকে শাসিয়ে বলছিল আমার ছেলে এই র ফিশ গুলো অনেক পছন্দ করে, আর তাই তাকে ওগুলো খেতে হবে। এদিকে হেজু তো তার মার দুর্ব্যবহারের শিকার হচ্ছিল। সায়ানও উপর থেকে হেজুকে এই অবস্থায় খেয়াল করে। সে হেজুকে নিচের দুনিয়ায় খুঁজে পায়, তাই সে তার খাবারগুলো তাকে অফার করে। সেখানে আমরা হেজুর বড় বোন ইনহাকে দেখতে পাই, কিন্তু সে অনেক ক্লাসি আর সফিস্টিকেটেড ছিল, যেমনটা তার মা বাবা চায়। হেজুর মা হেজুকে সবসময় প্রেশার করতো ইনহার মতো হতে, ইনহা যেভাবে উঠে বসে সেটা রপ্ত করতে। সায়ান তার কাছে তার নামটা জিজ্ঞেস করে আর হেজু ইশারার মাধ্যমে তার হাতে লিখিয়ে বলে তার নাম হেজু। তারপর আমরা বর্তমানে দৃশ্য দেখতে পাই যেখানে সায়ং হেজুকে নিয়ে অনেক প্রাউড ফিল করছিল। সে বলছিল হেজু কত ছোট ছিল আর এখন কত বড় হয়ে গেছে। সায়ং জানতে পারে যে জঙ্গি কিছুদিনের জন্য ইউরি টিমের সাথে কাজ করছে, তাই সে ইউরিকে কল করে আর জাঙ্গের ব্যাপারে খোঁজ নেয়। সায়ন হঠাৎ করে তাকে এইসব জিজ্ঞেস করে, ইউরি বেশি কিছু বলতে পারে না। ইউরি জানায় যে আমার যতদূর মনে আছে সাং একটা অনাথ, আর সে নুরি ড্রিম সেন্টার নামক একটা অরফানেজে বড় হয়েছে। হেজুর বাবা একটা বড় পার্টির আয়োজন করে, যেখানে সব ধনী আর প্রভাবশালী লোকেরা একত্রিত হয়েছিল। সায়ানের মা হেজুর মাকে একদমই পছন্দ করতে না। তখনই হেজু সেখানে আসে আর এই হেজুর মা তাকে সাইড করে নিয়ে এসে বলে, তুমি সবসময় এভাবে ড্রেস আপ কেন করো? তোমার উচিত সবসময় অনেক আকর্ষণীয় ভাবে নিজেকে তুলে ধরা, যাতে তোমার হাজবেন্ড তোমাকে ছাড়া আর কিছুই না বুঝে। কারণ আমি একদমই চাই না ইনহা একবার ফেরত আসার পর সে যেন তোমাকে রিপ্লেস করে তাকে ফিরিয়ে নিয়ে আসে।
তারপর সে হিজুকে আরো বলে যে আমি শুনেছি তোমার বাবাকে নাকি আরেকটা বড় হসপিটালে শিফট করা হয়েছে। হিজু জানায় যে সাং এই কাজটা করেছে। এই কথাটা শুনে হিজুর মা অনেকটা অবাক হয়ে যায়। সে জানতো না সাং জানে হিজু চেয়ারম্যানের আসল মেয়ে না। হিজুর মা ভয় পাচ্ছিল সাং যদি এটা জানতে পারে যে তার সাথে চেয়ারম্যানের আসল মেয়েকে বিয়ে দেওয়া হয়নি, তাহলে হয়তো সে এই বিয়েটা ভেঙে দিতে পারে। তখন সে বলে ভালোই হয়েছে, তোমার বাবাকে এখন আর প্রতি মাসে আমাকে ট্রিটমেন্টের জন্য টাকা দিতে হবে না। সায়নী সামলাক তাকে। হিজু হসপিটালের ভিতরে ছিল, তখন বাইরে থেকে দুইটা মেয়ে হিজুকে নিয়ে অনেক আজে বাজে কথা বলছিল। তারা সায়নকে অনেক পছন্দ করত। তারা বলছিল ইনহা সায়নের জন্য একদম পারফেক্ট। আর হিজুকে তো আমাদের এর জন্য সহ্য করতে হয় কারণ সে চেয়ারম্যানের মেয়ে। তারা এটাও বলে যে সবসময় হিজু ইনহার কপি করত। সবসময় সে কিভাবে ইনহার মতো হওয়ার চেষ্টা করত। তার নিজের কোনো আসল ব্যক্তিত্বই নেই। হিজুর এই কথাগুলো শুনে অনেক খারাপ লাগে। তারপর সে যখন বাইরে আসে সে সায়নকে দেখতে পায়। সায়ন তো এই দুইটা মেয়ের সাথেই কথা বলছে যারা এতক্ষণ যাবৎ হেজুকে নিয়ে এইসব বলছিল। তাই সে সায়ানের উপরও রাগ করতে থাকে। তারপরে তার পাস্টে বলা সায়ানের কথাগুলো মনে পড়তে থাকে। সায়ান বিয়ের রাতে তাকে বলেছিল এই রিংটা খুব সাবধানে রাখবে, কারণ এই রিং এর আসল মালিক যদি ফিরে আসে তাহলে তাকে এই রিংটাও ফেরত দিতে হতে পারে। এইসব কথা চিন্তা করতে করতে হেজু অনেকটা ডিপ্রেসড হয়ে যায়। আর সে ড্রাঙ্ক করতে করতে ছাদের উপরে চলে আসে। হেজুর মাথা ভালোভাবে কাজ করছিল না, তাই সে না চাওয়া সত্ত্বেও সায়ানকে কল করে। তার আর সায়ানের সম্পর্কে একটা স্পষ্ট ধারণার জন্য সে সায়ানকে কল করে বলে তোমার আর হেজুকে ডিভোর্স দিতে এত সমস্যা কেন হচ্ছে, কারণ এমনিও তো তুমি ইনহা একবার ফেরত আসার পর হেজুকে রিপ্লেস করে দিবে। আর তোমারও তো কোনো দোষ নেই, কারণ ইনহা সব দিক থেকে হেজু থেকে পারফেক্ট। হেজু তো একটা নিজের মধ্যেই ভুল, তার তো কোনো অস্তিত্বই নেই। সে একটা পরজীবীর মতো জীবনযাপন করছে। তার উপর থেকে সে কথাও বলতে পারে না, আর সে একটা লোভী মেয়ে, যার জন্য সে তোমার ওয়াইফ হওয়ার অভিনয় করছে। সায়ান এইসব কথা শুনে হেজুর প্রত্যেকটা কথার উল্টা জবাব দিয়ে হেজুকে ডিফেন্স করতে থাকে। সায়ান বলে হেজুকে নিয়ে তার ধারণা একদমই ভুল। হেজু তার কাছে সব থেকে মূল্যবান সম্পদ। আর ইনহার সাথে তো হেজুর কোনো তুলনাই হয় না। আমি এই নকল দুনিয়া থেকে থেকে অনেক বেশি অতিষ্ঠ হয়ে পড়েছিলাম। আমার নিজের জীবনে দম বন্ধকর হয়ে এসেছিল এইসব স্বার্থপর মানুষের মধ্যে থেকে। আর এই সব লোকের মধ্যে আমার হেজু সব থেকে বেশি আলাদা। তাকে দেখলেই যেন আমি আমার মনে শান্তি ফিরে পাই। আমি যেন নতুন করে আবার বাঁচতে শুরু করি। আমার জীবনের মানেই হলো হেজু। আর হেজু এখানে বাধ্য হয়ে আমার ওয়াইফ সাজার চেষ্টা করছে তার মার কথা, কারণ সে তার মাকে অনেক ভালোবাসে, আমার টাকার জন্য না। আর এইসবের জন্য আমি তার কাছ থেকে কখনো ডিভোর্স নেওয়ার কথা চিন্তাও করতে পারি না। আর ইনহা কখনোই হেজুর জায়গা নিতে পারবে না। সবাই মনে করে ইনহা বিয়ের দিন পালিয়ে গেছে। তুমি তো আমাদের বিয়ে নিয়ে অনেক খোঁজ খবর নিয়েছো, তাহলে তোমার হয়তো জানারই কথা ইনহা সবার শেষে আমার সাথে কথা বলেছিল সেদিন বিয়ের রাতে। এই কথাটা শুনে হেজু অনেকটা অবাক হয়ে যায়। সে বারবার সায়ানকে জিজ্ঞেস করতে থাকে ইনহা যাওয়ার আগে সায়ানকে শেষবার কি বলেছিল। সায়ান এ ব্যাপারে কিছুই বলে না। আর সায়ান হেজুর সাথে কথা বলতে বলতে সেও ছাদে চলে আসে। আর তখনই সে দেখতে পায় হেজুর কানে ফোন। এটা দেখে তো সে অনেক বেশি অবাক হয়ে যায়। আর হেজু অনেক ভয় পেয়ে যায়। তারপর আমরা অতীতে কিছু ঘটনা দেখতে পাই। আসলে সেদিন সায়ান যখন পুলিশ স্টেশন রিপোর্ট ফাইল করতে যায় তখনই সে দুইটি পুলিশ অফিসার থেকে জানতে পারে হেজু গাড়ি থাকাকালীন সময়ে চিৎকার করছিল। এই কথাটা শুনে সায়ান অনেকটা অবাক হয়ে যায়। তারপরে সে গাড়ির রেকর্ডিং এ দেখতে পায় হেজু চিৎকার করে তাদেরকে বলছিল তাড়াতাড়ি গাড়িটা থামাতে। আর এই সিনটাই দেখে সে বলে ওঠে হিজু তাহলে কথা বলতে পারতো, তাও সে বোবা হওয়ার নাটক করেছে। আর এই দৃশ্য দেখার মাধ্যমে এই পর্বটি এখানেই শেষ হয়। এখন পর্যন্ত এই ড্রামাটি 4টি পর্ব রিলিজ হয়েছে। এর পরবর্তী পর্ব রিলিজ হওয়ার সময় হয়তো ইউটিউব থেকে এই ড্রামার সবগুলো ভিডিও ব্লক করে দেওয়া হতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি আপনারা এই ড্রামার পরবর্তী পর্বটি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। যদি এমনটা আসলেই হয় তাহলে আমি পরবর্তী পর্বগুলো এর নাম উল্লেখ করা ছাড়াই আপলোড দিব। তার ফলে আপনারা এইটা ইউটিউবে সার্চ করে খুঁজে পাবেন না, একমাত্র আমার চ্যানেল ভিজিট করা ছাড়া। এপিসোড 5 সেখান থেকেই শুরু হয় যেখানে আগের পর্বটি শেষ হয়েছিল। সায়ান এটাই চিন্তা করছিল যে হেজু স্বাভাবিক হওয়া সত্ত্বেও কেন সে বোবা হওয়ার ভং করছে। ঠিক তখনই সে তার মার সাথে তাকে দেখতে পায়। সায়ান তো রুমের বাইরে থেকে তার মা আর তার মধ্যকার সব কথাই শুনতে পেয়েছিল। তার মা যখন সেখান থেকে বাইরে বের হয় তখন সে সায়ানকে দেখে একটু অবাক হয়ে যায়। সায়ান তার হাতটা বাড়িয়ে দেয়। সায়ান বলে আমি একটা ব্যাপারে জানতে চাই, হেজু কেন কথা বলতে পারে না। হেজুর মা বলে তুমি জানো না
হেজুর ছোট থাকতে একটা অ্যাক্সিডেন্ট হয়, যার শকে সে কথা বলতে পারে না। সায়ন বলে, এ বিষয়ে আমারও কিছু ধারণা আছে। কেউ মানসিকভাবে আঘাত পেলে সাময়িক সময়ের জন্য এমনটা হওয়া স্বাভাবিক, কিন্তু সেই অ্যাক্সিডেন্টে 20 বছর হয়ে গেছে। আর এই ব্যাপারটা খুবই অদ্ভুত, সে এখনো কথা বলতে পারছে না এই শখের কারণে। হেজুর মা বলে হেজু এখনো গিল্টিতে আছে। সায়ন বলে, কিসের গিল্ট? হেজুর জন্য তো আর ওই অ্যাক্সিডেন্টটা হয়নি। হেজুর মা বলে, সেই অ্যাক্সিডেন্টের কারণে সে তার একমাত্র ভাইকে হারিয়েছে এবং তার বোনও বধির হয়ে গেছে। এত কিছুর পরে সে নর্মাল কিভাবে থাকে? তার নর্মাল থাকা উচিত না। এর থেকে আমরা বুঝতে পারি তার বড় বোন ইনহা কানে শুনতে পায় না সেই অ্যাক্সিডেন্টের পর থেকে। তার মা সায়নকে জিজ্ঞেস করে, তুমি হঠাৎ করে এই প্রশ্নগুলো কেন করছো? সায়ন বলে, আপনি হয়তো ভুলে গেছেন হেজু আমার বউ। তার ব্যাপারে সবকিছু জানার অধিকার আমার আছে। আর দয়া করে তার সাথে ভালো ব্যবহার করবেন। তাকে কিছু বলার আগে চিন্তা করবেন। হঠাৎ করে সায়নের এই রূপ দেখে তার মা অনেক অবাক হয়ে যায়। তারপরেই সায়নকে সেই দুইটা মেয়ে ঘিরে ধরে আর সায়নের চোখ করে হেজুর দিকে। সে হেজুর কাছে যেতে নিচ্ছিল, ঠিক তখনই হেজুর সৎ বাবা তার সামনে চলে আসে। সায়ন আর তার বাবার মধ্যেকার খারাপ সম্পর্ক ঠিক করা নিয়ে সে সায়নকে উপদেশ দিচ্ছিল। আর সেই মুহূর্তে হেজু সায়নকে কিডন্যাপার সেজে কল করে। সায়ন কিডন্যাপার অর্থাৎ হেজুর সাথে কথা বলতে বলতে একটা সার্ভেন্টকে যেতে দেখে, যার হাতে হেজুর সেই কোটটা ছিল। সে সেই সার্ভেন্টকে থামিয়ে জিজ্ঞেস করে সেই কোটটা কোথায় পেয়েছে। এইসব থেকে সায়ন ধারণা করতে পারে হেজু হয়তো লিফট করে ছাদে গিয়েছে। সায়ন কিডন্যাপারের সাথে কথা বলছিল, প্লাস হেজুর খোঁজে লিফটে করে উপরে ছাদে দিয়ে আসছিল। ঠিক তখনই সে হেজুকে পিছন থেকে দেখতে পায়। তার হাতে ফোন ছিল, কিন্তু সব থেকে বড় বিষয় হলো সে একদম উপরে রেলিং এ দাঁড়িয়েছিল। সায়ন মনে করছিল হেজু হয়তো ডিপ্রেশনের কারণে সুসাইড করার চেষ্টা করছে। হেজু তাকে দেখেই তাড়াতাড়ি করে তার ফোনটা তার পার্সে লুকিয়ে নেয়। আর এই সময়ের মধ্যে সে রেলিং থেকে পড়ে যেতে নিবে, সায়ন তাকে ধরে ফেলে। সায়ন হেজিকে জিজ্ঞেস করে, তুমি সেই রেলিং এর উপরে কি করছিলে? তুমি কি নিজেকে মারার চেষ্টা করছিলে? তখনই ভয়ে হেজুর মুখ থেকে হেঁচকির শব্দ বের হয়। সায়ন বলে, আমি তোমাকে ফোনের সাথে দেখেছি। হেজু তো কথা বলতে পারে না, তাহলে সে ফোনের সাথে কি করছিল? আর তুমি এইমাত্র হেঁচকি দিলে, তার মানে তুমি শব্দও করতে পারো। সায়ন বলে, আমার হয়তো তোমার সাথে জোর করে তোমার থেকে কথা বের করতে হবে। কিন্তু না, সে এমনটা করবে না। সে বলে, হেজু আমি তোমার সাথে কিভাবে ডিল করব? তুমি এইসব কি করছো? হেজু সেখান থেকে যেতে নেয় আর তখনই ডেজুর কল আসে। ডেজু বলে, খুব ভালো, তুমি কিডন্যাপারের সাথে 10 মিনিটের বেশি কথা বলেছিলে, যার জন্য আমরা সেই কিডন্যাপারের লোকেশন ট্র্যাক করে ফেলেছি। সায়ন জিজ্ঞেস করে, সেই কিডন্যাপারটা এখন কোথায়? ডেজু বলে, তুমি জানলে খুব অবাক হবে, তুমি এখন যেখানে আছো সেখানেই সেই কিডন্যাপারটা আছে। আর লোকেশন দেখাচ্ছে সেই কিডন্যাপারটা তোমার খুব কাছাকাছি ছিল, হয়তো সে খুব কাছের কেউ তোমার। তখনই সায়াংয়ের নজর হেজুর দিকে পড়ে। সে ভাবে, আমি এক মুহূর্তের জন্য কি ভেবেছিলাম, হেজু সেই কিডন্যাপারটা ভুলেও হতে পারে না। তার পরের মুহূর্তেই বলে, সায়ান তো এতক্ষণ যাবৎ হেজুর চারপাশেই ছিল। পরের দৃশ্যে আমরা সায়ানের মাকে দেখতে পাই। সে সায়ানের দাদাকে একদমই পছন্দ করতো না, কারণ সে তাকে বলেছিল এমন সময় খুব তাড়াতাড়ি আসতে পারে যখন তার ছেলে আর তার স্ট্যাটাসের মধ্যে তার যে কোনো একটা বাছাই করতে হতে পারে। বোঝাই যাচ্ছে সেই সবাইকে কন্ট্রোল করত। তাই তার এইসব কথার জন্য তার মা তাকে একদমই পছন্দ করতো না। সায়ন আবার হেঁচুর কাছাকাছি চলে আসে, তারপর ডেজুকে কল করে বলে, তোমার কাজ যেভাবে চলছে সেভাবে চালিয়ে যাও, আর সেই কিডন্যাপারের আসল বয়সটা বের করার চেষ্টা করো। বাসায় আসার পর সায়ন হেজুর কাছে যায়। সে বলে, তোমার ওই দাগটা কি এখনো আছে? যে দাগটা সে ছোট থাকতে কুকুরের কাছ থেকে বাঁচার জন্য দৌড়াতে গিয়ে পড়ে গিয়ে পেয়েছিল। সায়ন বলে, তখন তুমি কত ছোট ছিলে, তাও নিজের উপর এত কন্ট্রোল করেছো যে কুকুর তোমাকে ধাওয়া দেওয়া সত্ত্বেও তুমি তোমার মুখ থেকে একটা কথাও বের করনি। তুমি আসলেই অসাধারণ। আর আমি এখন ভাবছি তুমি কতদিন আর এভাবে থাকতে পারবে। তারপর আমরা একটা অতীতের দৃশ্য দেখতে পাই, যেখানে হেজু বসে বসে কিছু একটা আবৃত্তি করছিল। তখন তার মা আসায় সে তাড়াতাড়ি করে সেটা লুকিয়ে ফেলে। তার মা এসে তাকে অনেক শাসাতে থাকে, কারণ স্কুলে যখন লিখতে বলেছিল তুমি বড় হয়ে কি হতে চাও, হেজু সেখানে লিখেছিল সে বড় হয়ে একটা অ্যাঙ্কার অর্থাৎ সংবাদ প্রচারক হতে চায়। এর জন্যই তার মা হিজুকে বলছিল, যেখানে সবাই জানে তুমি কথাই বলতে পারো না, সেখানে বড় হয়ে তুমি কিভাবে অ্যাঙ্কার হতে পারো। হেজুর মা হিজুকে বলে, তুমি হয়তো ভালোভাবে জানো না, যে মুহূর্তে তোমার মুখ থেকে কথা বের হবে সেই মুহূর্তে চেয়ারম্যান আমাদের দুইজনকে বাসা থেকে বের করে দেবে, কারণ তার আপন মেয়ে ইনহাব যে জায়গায় প্রতিবন্ধী
সেখানে তুমি কথা বলতে কিভাবে পারো? তার মার কাছ থেকে এসব বকাঝকা পেয়ে সে কান্না করে বাসা থেকে বের হয়ে আসে। সে রাস্তা দিয়ে দৌড়াতে থাকে আর ঠিক তখনই একটা কুকুর তাকে ধাওয়া করে। হেজো দৌড়াতে গিয়ে নিচে পড়ে যায় আর তখনই সেখানে সায়ন চলে আসে। সে কুকুরটাকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর হেজুকে বলে পরবর্তী থেকে এমন সিচুয়েশনে সে পড়লে সে যেন ভয় না পায়, সাহসের সাথে যেন পরিস্থিতি মোকাবেলা করে। এটা বলেই সায়ন তার নিজের ব্যাগটা সামনে নিয়ে তাকে পিঠে করে বাসা পর্যন্ত পৌঁছে দেয়।